Assalamu alaikum. Welcome to the second lecture of Classics and Translation. Hope you are doing fine. I'm already I've already shared the slides. Slide share আছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। আজকে আমরা বুক 1 হোমারস ইলিয়াড হোমারের এপিক শুরু করতে যাচ্ছি। এপিক শুরু করার আগে আজকের ক্লাসে আমাদের অবজেক্টিভটা কি? What will we try to focus? What will we try to find out in this lecture? Lecture 2 তে আমরা কি বের করার চেষ্টা করব? So our focus, we will try to discern, we will try to find out basic human emotions, মানবীয় আবেগ অনুভূতি, একদম প্রাথমিক আবেগ অনুভূতি যেগুলো ইউনিভার্সাল সার্বজনীন আবেগ, সেগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করব যে কি ইমোশন আমরা খুঁজে পাচ্ছি। তারপর পোর্ট্রায়াল অফ হিউম্যান রিলেশনশিপস, মানুষের সম্পর্ক, কেমন কি ধরনের সম্পর্ক আমরা খুঁজে পাচ্ছি, এবং পিকচার অফ ব্রড হিউম্যান লাইফ, মানুষের জীবনের ছবি আমরা খুঁজে বের করার চেষ্টা করি। কেমন ছবি খুঁজে পাচ্ছি? জীবনের ছবি, a broad picture of human life. আমরা যখন এপিকটা স্টাডি করা শুরু করব তখন আমরা দেখব যে হোমারের ইলিয়াড, এই ইলিয়াডে টোটাল 24টা চ্যাপ্টার আছে, টোটাল 24 চ্যাপ্টার্স। প্রতিটা চ্যাপ্টারকে আমরা বলছি বুক, এক একটা বুক। আজকে আমরা শুরু করছি চ্যাপ্টার 1, বুক 1, প্লেগ অ্যান্ড রাথ। বুক 1, প্লেগ অ্যান্ড রাথ। শুরুতেই আমরা কিছু ইন্ট্রোডাক্টরি ইনফরমেশন জেনে নেওয়ার চেষ্টা করি। গত ক্লাসে আমরা কাহিনীর সিনাপসিস, সংক্ষেপ সামারি আমরা জেনে গেছি, মেজর ক্যারেক্টারদের সাথে আমরা পরিচিত হয়েছি। আমরা মূল টেক্সটে যাওয়ার আগে আউটলাইনটা জানবো। আমরা আউটলাইন স্টাডি করে তারপর মূল টেক্সটে যাব। Book 1, Plague and Wrath. The Greek army is led by Agamemnon, son of Atreus. গত ক্লাসে আমরা অ্যাগামেমননের সাথে পরিচিত হয়েছি। অ্যাগামেমনন, the supreme commander of Greek army. গ্রিক সৈন্যবাহিনী সর্বাধিনায়ক অ্যাগামেমনন, এবং অ্যাগামেমননের বাবার নামও আমরা জেনে যাচ্ছি, son of Atreus. The Greek army is led by Agamemnon. গ্রিক আর্মি কি করছে এখন? It is besieging Ilium. ইলিয়াম শহরটাকে তারা চারিদিক থেকে ঘিরে রেখেছে। ইলিয়াম, a town in the region of Troy. ট্রয় রাজ্যের রাজধানী বলা হয় ইলিয়ামকে। পুরো রাজত্বটার নাম হচ্ছে ট্রয়। ট্রয় রাজ্যে যারা অধিবাসী তাদেরকে বলা হয় ট্রোজান, এবং ট্রয় রাজ্যের রাজধানী হচ্ছে ইলিয়াম। বেসিজিং ইলিয়াম, অ্যাগামেমনন তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে ইলিয়াম শহরটাকে, রাজধানী ইলিয়ামকে চারদিক থেকে ঘিরে রেখেছে। কাউকে বাইরে থেকে ঢুকতে দিচ্ছে না, ভেতর থেকে কাউকে বার হতে দিচ্ছে না। তাও একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর না, 10 বছর। অ্যাগামেমনন তার গ্রিক আর্মি নিয়ে 10 বছর ধরে ইলিয়াম শহরটাকে চারদিক থেকে ঘিরে রেখেছে। এই 10 বছরে কেউ ইলিয়ামে ঢুকতে পারেনি, কেউ ইলিয়াম থেকে বের হতে পারেনি। A town in the region of Troy whose ruler is Priam. এই ইলিয়াম ট্রয় রাজ্যের রাজা, the Trojan king is Priam or Priam. It is the 10th year of the war. 10 বছর ধরে যুদ্ধ হচ্ছে, 10th year. To satisfy their desire for booty. যখন কোনো যুদ্ধ হয়, যুদ্ধে একটা দল সাধারণত কি হয়, একটা দল জেতে আরেকটা দল হেরে যায়।
যে দল জিতে যায় সে কি করে? লুটপাট করে, এলাকা দখল করে লুটপাট করে। যারা আক্রমণ করে, দোজ হু আর ইনভেডার্স, তারা এলাকা দখল করে সেখানে লুটপাট চালায়। লুটপাট করার পর যেসব ধন সম্পদ তারা জোগাড় করে সেগুলোকে বলা হয় বুটি। বুটির মধ্যে থাকে সোনা দানা, মূল্যবান ধন সম্পদ থাকে, এবং বুটির মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান হচ্ছে হিউম্যান ক্যাপিটালস। দ্য গ্রিকস ক্যারি আউট রেইডস অন লোকাল টাউনস। গ্রিকরা ট্রয় রাজ্যের বিভিন্ন শহর তারা দখল করছে, দখল করে তারা লুটপাট চালাচ্ছে। The Greeks carry out raids on local towns. Human captives are specially prized. মানুষ, দাস সবচেয়ে মূল্যবান, are especially prized. They are kept as slaves or sold for ransom. কাউকে কাউকে দাস বানিয়ে রাখে, আর কিছু কিছু আছে তাদেরকে মুক্তিপণ দিয়ে মুক্ত করে দেয়। লুটপাট করে ওরা মানুষকে বন্দি করে রাখে। এই যে বন্দি, তাদের মধ্যে কেউ কেউ তারা দাস হয়ে যায়, আবার কাউকে মুক্তিপণ দিয়ে ওরা মুক্ত করে দেয়। আফটার ওয়ান সাচ রেইড, এমন একটা লুটপাট হয়েছে, গ্রিকরা ক্রাইস নামে একটা শহর তারা দখল করেছে এবং সেখানে লুটপাট চালিয়েছে। লুটপাট চালানোর পর the young girl Chryseis is selected as an appropriate prize for Agamemnon. Agamemnonকে আমরা জেনেছি the supreme commander of Greek army, গ্রিক সৈন্যবাহিনীর সর্বাধিনায়ক, সবচেয়ে ক্ষমতাবান গ্রিক আর্মির মধ্যে অ্যাগামেমনন। ক্রাইস শহরটা যখন গ্রিকরা দখল করে নিল, তখন লুটপাট চালানোর পর যেসব মানুষকে তারা ধরে নিয়ে আসলো, যাদেরকে দাস বানানো হবে, তাদের মধ্যে সবচেয়ে সুন্দরী, সবচেয়ে যুবতী যে নারী, সে হচ্ছে ক্রাইসেইস। তাকে সিলেক্ট করা হলো প্রাইজ ফর অ্যাগামেমনন। ক্রাইসেইসকে অ্যাগামেমননের ওয়ার প্রাইজ হিসেবে ঠিক করা হলো। কিন্তু ক্রাইসেইস But Chryseis is the daughter of Chryses. কনফিউজড হবেন না, এখানে নামটা একটু খেয়াল করবেন। ডটারের নাম, নামের বানান এবং বাবার নামের বানান একটু পার্থক্য আছে। CHRYSEIS, ক্রাইসেইস, এটা হচ্ছে মেয়ের নাম, আর মেয়ের বাবার নাম হচ্ছে CHRYSES, ক্রাইসিস। বাবার নাম হচ্ছে ক্রাইসিস, মেয়ের নাম হচ্ছে ক্রাইসেইস। যে মেয়েটাকে অ্যাগামেমননের ওয়ার প্রাইজ হিসেবে সিলেক্ট করা হয়েছে, সে সাধারণ কোনো মেয়ে না, সে হচ্ছে একজন প্রিস্ট, একজন প্রিস্টের মেয়ে। প্রিস্টের কি নাম? ক্রাইসিস। এই ক্রাইসিস হচ্ছে অ্যাপোলোর খুব পছন্দের একজন প্রিস্ট। অ্যাপোলো সম্পর্কে আমরা গত ক্লাসে জেনেছি, অ্যাপোলো দ্য প্লেগ গড। অ্যাপোলোর খুব কাছের একজন প্রিস্ট হচ্ছে ক্রাইসিস। এই ক্রাইসিসের মেয়ে হচ্ছে ক্রাইসেইস। এই ক্রাইসেইসকে ধরে নিয়ে অ্যাগামেমননের ওয়ার প্রাইজ হিসেবে প্রেজেন্ট করা হয়েছে। ঘটনা হচ্ছে এই, মূল টেক্সটে যাওয়ার আগে, বুক 1 ইন ডেপথ স্টাডি করার আগে আমাদের লাইন ওয়াইজ সামারিটা জানা জরুরি। প্রথমেই আমি রিকোয়েস্ট করব ইমন খান, মোহাম্মদ ইমন খান, মোহাম্মদ ইমন খান, আপনি এই স্লাইডটা একটু পড়বেন। The poet announced his theme and asked the goddess, the muse goddess of memory, to sing through him the destructive anger of the greatest Greek fighter, Achilles, son of
uh, Peleus. First day, Chryses offers a ransom while Agamemnon, Apollo sends a plague on the Greek. ওকে, আমরা এখানে একটু ফোকাস করি কি হচ্ছে, ঘটনা কি হচ্ছে। লাইন ওয়াইজ সামারি, মূল টেক্সটে যাওয়ার আগে আমরা লাইন ওয়াইজ সামারিটা লক্ষ্য করছি। লাইন ওয়াইজ সামারি, লাইন 1 টু লাইন 7, 1 নম্বর লাইন থেকে 7th লাইন পর্যন্ত কি আছে। প্রথমেই দ্য পোয়েট অ্যানাউন্সেস হিজ থিম। হোমার, আমাদের এপিকের রাইটার হোমার, উনি ওনার থিমটা ঘোষণা করছেন। দ্য থিম অফ দ্য এপিক ইজ অ্যানাউন্সড, দেন asks the goddess, the muse, goddess of memory to sing. যখনই কোনো এপিক মহাকাব্য লেখা হয় তখন এটা একটা কাস্টম, এটা একটা রীতি। গডস অ্যান্ড গডেসদেরকে সম্মান করা হয়, তাদের তাদের নাম ধরে আহ্বান করা হয়, যাতে তারা অনুমতি দেন, যাতে এপিকটা শুরু করা হয়। The poet asked the goddess to sing through him. হোমার স্মৃতির দেবী, গডেস অফ মেমোরি, দ্য মিউজ, মিউজকে অনুরোধ জানাচ্ছে যাতে হোমারের মধ্য দিয়ে মিউজ কাহিনী বলতে থাকে, টু সিং থ্রু হিম। এবং আমরা গত ক্লাসে অলরেডি থিমটা জেনে গেছি, দ্য থিম অফ হোমার্স ইলিয়াড, সেটা কি? হোমারের ইলিয়াড এই মহাকাব্যের থিম হচ্ছে দ্য ডিস্ট্রাকটিভ অ্যাঙ্গার অফ গ্রেটেস্ট গ্রিক ফাইটার অ্যাকিলিস। এটা হচ্ছে সেন্ট্রাল থিম। হোমারের ইলিয়াড এই মহাকাব্যের মূল থিম হচ্ছে দ্য ডিস্ট্রাকটিভ অ্যাঙ্গার অফ দ্য গ্রেটেস্ট গ্রিক ফাইটার অ্যাকিলিস। অ্যাকিলিসের ধ্বংসাত্মক ভয়ঙ্কর রাগ। এই রাগ কেন, রাগের উৎস কি, রাগের ফলাফল কি, এবং রাগটা কিভাবে কমে গেল, সেটাই তো আমাদের হোমারের ইলিয়াডের মূল বিষয়, মূল থিম, সেন্ট্রাল থিম। শুরুতেই হোমার সেটা বর্ণনা করছেন। আফটার দ্যাট, ফ্রম লাইন 8 to 52, আমরা দেখতে পাচ্ছি প্রথম দিন। প্রথম দিন আমাদের এপিক যে শুরু হচ্ছে, মহাকাব্য শুরু হচ্ছে প্রথম দিন, ফার্স্ট ডে। প্রথম দিনে কি হচ্ছে? প্রথম দিনেই আমরা দেখতে পাচ্ছি ক্রাইসিস, যেটা একটু আগে বললাম। ক্রাইসিস হচ্ছে অ্যাপোলোর খুব কাছের একজন প্রিস্ট, ধর্মযাজক, অ্যাপোলোর পূজা করে। এই ক্রাইসিস অফার্স আ র্যানসম ফর হিজ ডটার। ওই যে আমরা বললাম তার মেয়েকে ধরে নিয়ে গেছে, ক্রাইসিসের মেয়েকে ধরে নিয়ে গেছে অ্যাগামেমননের ওয়ার প্রাইজ হিসেবে। ক্রাইসিস তার মেয়ের জীবন ভিক্ষা চাইতে গিয়েছে, মুক্তিপণ, প্রচুর ধন সম্পত্তি নিয়ে গেছে, যে ধন দৌলতের বিনিময়ে যদি মেয়েকে ফেরত আনা যায়। ক্রাইসিস অফার্স আ ransom ফর হিজ ডটার। বাবা মেয়েকে উদ্ধার করতে গেছে, কিন্তু অ্যাগামেমনন ব্রুটালি রিজেক্টস। অ্যাগামেমনন নির্মমভাবে ক্রাইসিসকে ফিরিয়ে দেয়। ক্রাইসিসকে অপমান করা মানে হচ্ছে অ্যাপোলো দেবতাকে অপমান করা। অ্যাগামেমনন শুধু ক্রাইসিসকেই অপমান করছে না, একই সাথে গড অ্যাপোলো, অ্যাপোলোকে অপমান করছে। অ্যাপোলোকে অপমান করার শাস্তি কি? অ্যাপোলো সেন্ডস আ প্লেগ অন দ্য গ্রিকস। গ্রিক সৈন্যবাহিনীর প্রতি প্লেগ, মহামারী নেমে আসে। আমরা মূল টেক্সটে চলে যাই তাহলে। আমি মূল টেক্সটটা শেয়ার করছি আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন আপনারা? Yes, sir. Rise of Achilles. হ্যাঁ, আমাদের প্রথম চ্যাপ্টার, দ্য রেজ অফ অ্যাকিলিস। আমরা তো দেখলাম যে লাইন 1 টু লাইন 7
Line 1 to line 7, we find Homer will announce the theme of the epic. এই মহাকাব্যের যে সেন্ট্রাল থিম উনি সেটা ঘোষণা করবেন এবং একই সাথে উনি গডেস মিউজকে স্মরণ করবেন। মহাকাব্য, যে কোনো মহাকাব্য শুরুর এটা হচ্ছে একটা কাস্টম রীতি যে মিউজ গডেসকে স্মরণ করা হয়। Rage, goddess, sing the rage of Peleus' son Achilles. শুরুতেই প্রথম শব্দটা কি দেখেন? রেজ। রেজ শব্দের অর্থ কি? অ্যাঙ্গার, রাগ। এই মহাকাব্যের প্রথম শব্দটা আপনি যদি লক্ষ্য করেন, what is the first word of this epic, Homer's Iliad? R-A-G-E, rage. R-A-G-E, rage. Rage, goddess, sing the rage of Peleus, son of Achilles. আমরা এই যে মহাকাব্যটা পড়ব, পুরো মহাকাব্যটাই হচ্ছে অ্যাকিলিসের ধ্বংসাত্মক রাগ, সেই রাগের উৎস, পরিণতি এবং ফলাফল, তার রাগটা কিভাবে কমে যায় সেটার গল্প। শুরুতেই হোমার গডেসকে আহ্বান জানাচ্ছেন, সিং দ্য রেজ অফ পিলিয়াসের সান অ্যাকিলিস, টেল আস অ্যাবাউট দ্য অ্যাঙ্গার, দ্য ডিস্ট্রাকটিভ অ্যাঙ্গার অফ অ্যাকিলিস, murderous, doomed, that cost the Achaeans countless losses. Achilles, তাকে আমরা বলছি the greatest Greek soldier, আকাইয়ান আর্মির সবচেয়ে শক্তিশালী সৈন্য। অথচ তার রাগের কারণে কি হলো? তার ধ্বংসাত্মক রাগ, তার ক্রোধের কারণে কি হচ্ছে? It cost the Achaeans countless losses. আসলে তো উল্টা হওয়ার কথা ছিল, তাই না? অ্যাকিলিসের কারণে ট্রোজানদের ক্ষতি হওয়ার কথা ছিল, কিন্তু ট্রোজানদের ক্ষতি না হয়ে ক্ষতি হচ্ছে তার নিজের দলের সৈন্য। অ্যাকিলিসের রাগ, রেজ এতটাই ভয়ঙ্কর, হোমার কি বলছেন? মার্ডারাস, ডুমড, ভয়ঙ্কর, ধ্বংসাত্মক, that cost the Achaeans countless losses. অ্যাকিলিসের রাগের জন্য, অ্যাকিলিসের ক্রোধের জন্য তার নিজের দল, নিজের বাহিনী আকাইয়ানরা প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হল। Hurling down to the house of death so many sturdy souls. শত শত সৈন্য তাদের প্রাণ হারালো, শত শত গ্রিক সৈন্য তাদের জীবন হারালো। Great fighters souls, তারা সবাই এক একজন মহান যোদ্ধা ছিল। But made their bodies carrion, কিন্তু তাদের লাশ, তাদের মৃতদেহ মাটিতে পড়ে রইল। Feast for the dogs and birds, তাদের মৃতদেহ শিয়াল শকুনে খেল, কুকুরে খেল। Feast for the dogs and birds. তাহলে আমরা এই কয়েকটা লাইনে মোটামুটি জানতে পারছি যে অ্যাকিলিসের যে ক্রোধ, ভয়ঙ্কর রাগ, সেটা কতটা ভয়ঙ্কর। অ্যাকিলিসের কারণে তার নিজের দলের সৈন্যরা প্রাণ হারাল এবং তারা এতটাই হতভাগা যে তাদের মৃতদেহ ঠিক মতো দাহ করা গেল, ব্যারি করা গেল, তাদের মৃতদেহ মাটিতেই পড়ে রইল। Their dead body became feast for the dogs and birds. And the will of Zeus, এবং the king of the gods and goddesses Zeus, তার ইচ্ছা, will, was moving towards its end. জিউসের যে ইচ্ছা, will, সেটা পূরণ হচ্ছে। কোন ইচ্ছা? জিউসের কোন ইচ্ছা পূরণ হচ্ছে এটা আমরা একটু পরেই জানতে পারব। Begin muse when the two first broke and clashed. হোমার মিউজকে, স্মৃতির দেবী, মেমোরির গডেস মিউজকে রিকোয়েস্ট করছেন, begin when the two first broke and clashed. কখন? The two first broke and clashed. দুজন বিখ্যাত ব্যক্তির মধ্যে ঝগড়া হবে, তাদের মধ্যে ঝগড়া হবে
এবং তাদের মধ্যে একটা ভয়ঙ্কর দ্বন্দ্বের সৃষ্টি হবে। কার কার সাথে দ্বন্দ্বের সৃষ্টি হবে? অ্যাগামেমনন লর্ড অফ ম্যান অ্যান্ড ব্রিলিয়েন্ট অ্যাকিলিস। একদিকে অ্যাগামেমনন, আরেকদিকে অ্যাকিলিস। একদিকে অ্যাগামেমনন, আরেকদিকে অ্যাকিলিস। অ্যাগামেমননের সাথে অ্যাকিলিসের ঝগড়া হচ্ছে। কেন ঝগড়া হচ্ছে? অ্যাগামেমনন হচ্ছে গ্রিক আর্মির সর্বাধিনায়ক, দ্য লিডার অফ আখাইয়ান আর্মি। অ্যাগামেমননের সাথে অ্যাকিলিসের কেন ঝগড়া হবে? অ্যাকিলিস তো গ্রিক আর্মির একজন যোদ্ধা, তার তো উচিত ছিল অ্যাগামেমননের কথা মতো যুদ্ধ করা। কিন্তু অ্যাকিলিস কেন অ্যাগামেমননের সাথে ঝগড়া করছে? হোয়াট ইজ দ্য রিজন? অ্যাগামেমনন ভার্সেস অ্যাকিলিস, তাদের সাথে ঝগড়া হওয়ার কারণটা কি? স্যার ওই যে ওয়ার প্রাইসটা যে সিনে হ্যাঁ, দেওয়া হয়েছিল ওই সেটাই। জন্য। সেটাই, মানে আমরা ওই আমাদের গত ক্লাসের যে ব্যাকগ্রাউন্ড নলেজ ওটার সাথে কানেক্ট করে তাহলে দেখবো আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা যে এটা পড়েছিলাম, আউটলাইনটা পড়েছিলাম, তার সাথে কিন্তু মিলে যাচ্ছে। শুরুতেই হোমার গডেসকে স্মরণ করছে এবং দ্য সেন্ট্রাল থিম অফ আওয়ার এপিক, হোমারের ইলিয়াডের যে এপিক, এই যে মহাকাব্যের মূল বক্তব্য, মূল থিমটা আমরা কিন্তু খুঁজে পাচ্ছি। অ্যাকিলিসের ধ্বংসাত্মক ক্রোধ, ভয়ঙ্কর রাগ, এই নিয়েই হচ্ছে মূল কাহিনী। এরপর আমরা জানতে পাচ্ছি অ্যাকিলিস রেগে গেল কারণ অ্যাকিলিসের সাথে অ্যাগামেমননের ঝগড়া হলো। এখন অ্যাকিলিসের সাথে অ্যাগামেমননের ঝগড়াটা কেন লাগলো এটা তো আমরা মানে জানি, কিন্তু সেটার ডিটেইলটা আমরা দেখতে পাচ্ছি এখানে। আমি রিকোয়েস্ট করব নূর ইসলাম, দেখতে পাচ্ছেন নূর ইসলাম? ইয়েস স্যার। হ্যাঁ, আপনি তারপরের প্যারাগ্রাফটা একটু পড়েন। হোয়াট গড ড্রোভ দেম, এখান থেকে। ওকে স্যার। What God drove them to fight with such a fury? Apollo, the son of Zeus, and Leto. Incensed at the king, we swept a fatal plague through the army. Men were dying, and all because Agamemnon spurned Apollo's priest. Yes, crisis approached the Athenians' first ships to win his daughter back, bearing a priceless ransom. আচ্ছা, আমরা শুরুতেই বললাম যে অ্যাপোলোর যে প্রিস্ট তার মেয়েকে ধরে নিয়ে গেছে এবং অ্যাগামেমননকে ওয়ার প্রাইজ হিসেবে গিফট করে দিয়েছে। অ্যাগামেমনন, দ্য সুপ্রিম কমান্ডার অফ গ্রিক আর্মি। এখন এই অ্যাগামেমননের কাছ থেকে তার মেয়ের প্রাণ ভিক্ষা করে তার মেয়েকে ছাড়িয়ে নিয়ে আসবে, তার মেয়েকে ফিরিয়ে নিয়ে আসবে, সেই ছিল উদ্দেশ্য। আমরা দেখেছি যে অ্যাপোলো কি বলা আছে এখানে, হোয়াট গড ড্রোভ দেম টু ফাইট উইথ সাচ এ ফিউরি। অ্যাগামেমনন এবং অ্যাকিলিস, তাদের মধ্যে ঝগড়া কেন হচ্ছে? ঝগড়ার পেছনে কে আছে? অ্যাগামেমনন এবং অ্যাকিলিসের মধ্যে যে ঝগড়াটা হচ্ছে তার পেছনে আছে অ্যাপোলো, দ্য সান অফ জিউস অ্যান্ড লিটো। অ্যাপোলো incensed at the king. অ্যাগামেমনন তাকে অপমান করেছে। He swept a fatal plague to the army. অ্যাপোলো এতটাই রেগে গেছে, অ্যাপোলো এতটাই অপমানিত যে সে মহামারী পাঠিয়ে দিয়েছে। মহামারী, গ্রিক আর্মিতে অ্যাগামেমননের সৈন্যবাহিনীতে সে মহামারী ছেড়ে দিয়েছে। মহামারীতে একের পর এক সৈন্য মৃত্যুবরণ করছে। Men were dying. কেন? And all because Agamemnon spurned Apollo's priest. কারণ অ্যাগামেমনন অ্যাপোলোর প্রিয় একজন প্রিস্ট ক্রাইসিসকে অপমান করেছে। Yes, crisis approached the Achaeans' fast ships. এই ক্রাইসিস এই গ্রিক সৈন্যদের কাছে এসেছিল to win his daughter back, মেয়েকে উদ্ধার করে নিয়ে যেতে, তার আদরের মেয়েকে উদ্ধার করে নিয়ে যেতে, bringing a priceless ransom.
এবং সাথে করে মহামূল্যবান মুক্তিপণ নিয়ে এসেছে। And bearing high in hand, wound on a golden staff, the reeds of the god, the distant deadly archer, এবং সাথে করে অ্যাপোলো গডের যে প্রতীক সেটা নিয়ে এসেছে। মানে ক্রাইসিস ইজ দ্য প্রিস্ট অফ অ্যাপোলো, অ্যাপোলো গডের প্রতীক সাথে করে নিয়ে এসেছে। অ্যাপোলো গডের প্রতীক সাথে থাকা মানে হচ্ছে ক্রাইসিস ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য গড অ্যাপোলো। ক্রাইসিসকে অপমান করা মানে হচ্ছে অ্যাপোলোকে অপমান করা। ক্রাইসিস তার মেয়েকে বাঁচানোর জন্য এসেছে। He begged the whole Achaean army. সবার কাছে সে কাকুতি মিনতি করেছে, হাত জোড় করে অনুরোধ করেছে। But most of all the two supreme commanders, Atreus' two sons. বিশেষ করে তার অনুরোধ ছিল এট্রিয়াসের দুই ছেলে, একজন হচ্ছে অ্যাগামেমনন, আরেকজন মেনেলাইয়াস। অ্যাপোলোর প্রিস্ট ক্রাইসিস সে এই দুজনের কাছে কাকুতি মিনতি করছে, অনুরোধ করছে তাদের কাছে। অ্যাগামেমনন, মেনেলাইয়াস, all Argives geared for war. তোমরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত, যুদ্ধের সাজে তোমরা সজ্জিত। May the gods who hold the halls of Olympus give you Priam's city to plunder. তোমরা সবাই প্রায়ামের শহর লুটপাট করতে এসেছো, ইলিয়াম লুটপাট করতে এসেছো। ঈশ্বর এবং ঈশ্বরী যারা গডস এন্ড গডেস, তারা তোমাদেরকে সেই অনুমতি প্রদান করবে। দেন সেফ প্যাসেজ হোম, তোমরা যা চাও তাই যেন পাও। তোমরা প্রায়ামের শহর লুটপাট করতে চাও, তাই যেন পাও। তোমরা তারপর নিরাপদে তোমার দেশে ফিরে যেতে চাও, তাই যেন পাও। তোমরা সব কিছুই পাবে। ক্রাইসিস বলছে, আই এম প্রেইং ফর ইউ, ইউ উইল গেট এভরিথিং হোয়াট ইউ ডিজায়ার। তোমরা যা চাচ্ছ তোমরা যেন তাই পাও। জাস্ট সেট মাই ডটার ফ্রি, শুধু আমার মেয়েটাকে আমার কোলে ফিরিয়ে দাও। জাস্ট গিভ মাই ডটার ফ্রি, মাই ডিয়ার ওয়ান। বাবা এসেছে তার মেয়েকে উদ্ধার করতে, তার মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। জাস্ট সেট মাই ডটার ফ্রি, মাই ডিয়ার ওয়ান, হিয়ার অ্যাকসেপ্ট দিস গিফট। সাথে করে মূল্যবান ধন সম্পদ নিয়ে এসেছে। আমার মেয়েকে ছেড়ে দাও, তার বদলে এই মুক্তিপণ, মহামূল্যবান মুক্তিপণ নিয়ে এসেছে। দিস ransom honor the god who strikes from the world away. বলছে অ্যাপোলো গডকে তোমরা সম্মান করো। The son of Zeus Apollo, অ্যাপোলোর সম্মানে আমার মেয়েটাকে তোমরা ছেড়ে দাও, তার বিনিময়ে এই মূল্যবান মুক্তিপণ গ্রহণ করো। তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি? আমাদের কি উদ্দেশ্য ছিল? আমাদের উদ্দেশ্য কি কি ছিল? আমাদের উদ্দেশ্য ছিল বেসিক হিউম্যান ইমোশনস, হিউম্যান রিলেশনশিপস অ্যান্ড পিকচার অফ লাইফ। আমরা এখান থেকে এই তিনটা পয়েন্টের কি কি পাচ্ছি? বেসিক ইমোশনস, হ্যাঁ, বেসিক ইমোশনস কোনটা পাচ্ছি আমরা এখানে, বলেন তো রিয়াদ? যে the father who actually begged her daughter with all of his assets and properties, হ্যাঁ, তার যত সহায় সম্পত্তি আছে, বাবা everything. তার ইহকালের যত যা কিছু আছে সবকিছু সে নিয়ে এসেছে। ডেসপারেট ফাদার, সে তার মেয়েকে উদ্ধার করতে এসেছে। তাহলে এখানে আমরা কি ইমোশনটা পাচ্ছি? ইমোশনটা এখানে কি কাজ করছে আপনারা বলতে পারবেন? ইমোশনটা কি? তার বাবা মেয়ের সম্পর্ক। বাবা মেয়ের সম্পর্ক, হ্যাঁ। ফাদার ডটার রিলেশনশিপ তো আমরা পাচ্ছি, হ্যাঁ। হিউম্যান রিলেশনশিপের এখানে একটা ছবি পাচ্ছি, ফাদার ডটার রিলেশনশিপ। আর কি পাচ্ছি? বেসিক হিউম্যান ইমোশনস। এখানে বাবা ক্রাইসিস, তার মনের ভিতরে কি ইমোশন কাজ করছে? Sir, sadness.
দুঃখ, হ্যাঁ দুঃখ। আর কি? স্যাডনেস তো আছে। So desperation. ডেসপারেশন মানে তার ডেসপারেট। ডেসপারেট কেন? কারণ তার মধ্যে অনেক দুশ্চিন্তা, তাই না? মেয়ের Yes, sir. সিকিউরিটি নিয়ে সে অনেক দুশ্চিন্তায় আছে, ওয়ারি, তাই না? ওয়ারি, Yes. অ্যাংজাইটি। ফাদার ইজ অ্যাংশিয়াস টুয়ার্ডস দ্য সিকিউরিটি অফ ডটার। মেয়ের সিকিউরিটি নিয়ে বাবা খুব চিন্তিত, মেয়েরকে উদ্ধার করে নিয়ে যেতে এসেছে। এই যে বেসিক ইমোশন ওয়ারি, এই যে দুশ্চিন্তা, এটা কিন্তু আমাদের একটা বেসিক হিউম্যান ইমোশনস। এই যে মেয়েকে ধরে নিয়ে গেছে, বাবা তার সমস্ত সম্পত্তির বিনিময়ে মেয়েকে উদ্ধার করতে নিয়ে গেছে। এই যে ছবিটা, যে একজন সত্যিকারের বাবা কখনোই চায় না তার মেয়ে বিপদে পড়ুক, যে কোনো কিছুর বিনিময়ে বাবা চাইবে তার মেয়েকে উদ্ধার করতে, তাই না? টিপিক্যাল ফাদার আর টিপিক্যাল প্যারেন্টস উনি তো তাই চাবেন যে আমার মেয়েটাকে আমার যা কিছু আছে সবকিছুর বিনিময়ে যদি উদ্ধার করতে পারে। মেয়ে বিপদে পড়েছে, ডেসপারেট ফাদার। এটা কিন্তু আমরা একটু যদি চেষ্টা করি আমরা কিন্তু ফিল করতে পারি। ইট ইজ পসিবল টু ফিল দ্য ইমোশন অফ আ ডেসপারেট ফাদার। এবং একই সাথে এখানে একটা পিকচার অফ লাইফ, জীবনের ছবি আমরা পাচ্ছি। We get an image of life. জীবনের একটা ছবি ফুটে উঠছে না এখানে? ইমেজ অফ লাইফ। বাবা তার মেয়েকে বাঁচানোর জন্য যা প্রয়োজন সবকিছু করতে প্রস্তুত। বাবা তার মেয়েকে বাঁচাতে যা কিছু করা প্রয়োজন সবকিছু সে করবে, সবকিছুর বিনিময়ে তার মেয়েকে সে উদ্ধার করবে। এটা যখন আমরা শুরুতেই দেখি যে হতভাগা বাবা তার মেয়েকে উদ্ধার করার জন্য আর্তনাদ করছে, এটা কি আমাদের হৃদয় স্পর্শ করে না? এটা কি আমাদের হৃদয় স্পর্শ করে? Yes, sir. হ্যাঁ স্যার। এটা আমাদের হৃদয়কে স্পর্শ করছে যে বাবা তার মেয়েকে উদ্ধারের জন্য সবকিছু বিসর্জন দিতে প্রস্তুত। এবং এটা কিন্তু আমরা রিলেট করতে পারি, আমাদের কিছুটা হলেও আমরা রিলেট করতে পারি। এখন আমরা আমাদের মূল যে স্লাইড, সেই স্লাইডে আবার ফিরে যাই। লাইন ওয়াইজ সামারিতে আমরা দেখব লাইন নাম্বার 53 টু 120, 53 থেকে 120। এখানে কি হচ্ছে? দিস ইজ দ্য 10th ডে, 10ম দিন। ওই যে আমরা দেখলাম অ্যাপোলো রেগে গেছে। ক্রাইসিসকে অপমান করা মানে হচ্ছে অ্যাপোলোকে অপমান করা। অ্যাপোলো গ্রিক সৈন্যবাহিনীতে মহামারী রোগ ছড়িয়ে দিয়েছে, একের পর এক সৈন্য মৃত্যুবরণ করছে। যখন গ্রিক সৈন্যবাহিনীর অবস্থা খুবই শোচনীয়, তখন অ্যাকিলিস কলস অ্যান অ্যাসেম্বলি। অ্যাকিলিস তখন একটা মিটিং ডাকলো। অ্যাসেম্বলি মানে কি? মিটিং। at which Agamemnon agrees to return Chryseis. অ্যাগামেমননকে বোঝানো হলো যে তুমি যদি এই প্রিস্ট ক্রাইসিসের মেয়েকে ফেরত না দাও তাহলে ক্রাইসিস শান্ত হবে না। ক্রাইসিস যদি শান্ত না হয় অ্যাপোলো শান্ত হবে না। অ্যাপোলো যদি শান্ত না হয় তাহলে মহামারী বন্ধ হবে না। মহামারী যদি বন্ধ না হয় তাহলে গ্রিক আর্মি নিশ্চিহ্ন হয়ে যাবে। এটা জীবন বাঁচানোর জন্য এটা অবশ্যই করতে হবে। ক্রাইসিসকে যদি ফেরত পাঠানো না হয় তাহলে মহামারীতে গ্রিক সৈন্যবাহিনী একদম মানে ছারখার হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। অ্যাগামেমনন এরকম অনেক বোঝানোর পর অ্যাগামেমনন বলল আচ্ছা ঠিক আছে মানলাম, কিন্তু আমি হচ্ছি গ্রিক আর্মির সুপ্রিম কমান্ডার, সর্বাধিনায়ক। আমি হচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, এই আর্মির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমি আমার ওয়ার প্রাইজ দিয়ে দিচ্ছি। ভালো করে খেয়াল করুন, অ্যাগামেমনন তার ওয়ার প্রাইজ দিয়ে দিচ্ছে, তার বদলে আমাকে এক্ষুনি ক্ষতিপূরণ দিতে হবে।
আমি ক্রাইসিসকে ছেড়ে দেব, বাট হি ডিমান্ডস ইমিডিয়েট কম্পেনসেশন। অ্যাগামেমনন বলছে যে আমি ক্রাইসিসকে ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু আমাকে এক্ষুনি এই মুহূর্তে ক্ষতিপূরণ দিতে হবে। মানে অ্যাগামেমনন সে একজন সর্বাধিনায়ক, তার তার মুখ থেকে যখন এরকম সেলফিশ ন্যারো মাইন্ডেড কথাবার্তা যখন আমরা শুনতে পাই, তখন এখানে আমরা কি বেসিক হিউম্যান ইমোশনটা খুঁজে পাচ্ছি আপনারা বলতে পারবেন? অ্যাগামেমনন যখন বলছে যে আমি ক্রাইসিসকে ছেড়ে দিতে রাজি আছি, বাট আমাকে এক্ষুনি এই মুহূর্তে ক্ষতিপূরণ দিতে হবে, হি নিডস ইমিডিয়েট কম্পেনসেশন, তাহলে এখানে আমরা কি বেসিক হিউম্যান ইমোশন পাচ্ছি? রুথলেস। আবার বলেন। রুথলেস। স্যার ক্রুয়েলটি। Ruthless? আবার বলেন নাদিয়া। স্যার ক্রুয়েলটি, সেলফিশনেস। ক্রুয়েলটি, সেলফিশনেস, আচ্ছা নিষ্ঠুরতা, হ্যাঁ, সেলফিশনেস, অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ, হ্যাঁ, এগুলো কিন্তু সবই আমরা পাচ্ছি। আরেকটা ইম্পর্টেন্ট বেসিক হিউম্যান ইমোশন বাদ পড়ে যাচ্ছে, লো মোরালিটি। আচ্ছা আমরা একটু ভাবি যে ধরেন আপনার কাছ থেকে কোনো কিছু কেড়ে নেওয়া হচ্ছে এবং আপনি বলছেন যে আমি এটা দিতে রাজি আছি, আমাকে এখনই ক্ষতিপূরণ দিতে হবে। অবশ্যই এখানে ক্রুয়েলটি, সেলফিশনেস এবং যেটা একটু আগে বললাম ন্যারো মাইন্ডেড, মানে খুবই সংকীর্ণ মনা, মানে মনটা একদম ছোট, এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইগো। অ্যাগামেমননের যে ইগো মাইন্ডেডনেস এটা কিন্তু প্রকাশ পাচ্ছে। অ্যাগামেমনন সে কতখানি অ্যারোগেন্ট সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। ওর মন মানসিকতা মানে ছোট, খুবই ছোট, খুব ছোট মনের অধিকারী, ন্যারো মাইন্ডেড পারসন। এই জায়গায় এসে আমরা বাস্তবতার সাথে আমরা একটু কানেক্ট করি। যখন আমাদের সমাজে দেখবেন যাদের সবকিছু আছে, যারা সচ্ছল, যারা ধনী, তারা যখন কোনো কিছু হারায়, তাদের যখন কোনো কিছু হারিয়ে যায়, দেখবেন বেশিরভাগ সময় সেটা আমরা অনেক বেশি করে জানতে পারি, কিন্তু সাধারণ মানুষ তো অনেক কিছু হারাচ্ছে, সেগুলো কিন্তু আমরা জানতে পারি। অ্যাগামেমনন তার ওয়ার্ড প্রাইসটাকে ছেড়ে দিচ্ছে এবং সে বলছে আমাকে সাথে সাথে ক্ষতিপূরণ দিতে হবে। এই কথা শোনার পর অ্যাকিলিস রেগে গেল, অ্যাকিলিস খুব রেগে গেল। অ্যাকিলিস বলছে যে অ্যাগামেমনন তুমি কেমন নেতা, এখন এই পরিস্থিতিতে তোমাকে কম্পেনসেশন কিভাবে দেব? অ্যাকিলিস এবং অ্যাগামেমননের সাথে ঝগড়া শুরু হলো। তখন অ্যাগামেমনন অ্যাকিলিসকে থ্রেট দিচ্ছে, হুমকি দিচ্ছে যে যে কোনো মুহূর্তে অ্যাকিলিসের ওয়ার্ড প্রাইসকে সে ছিনিয়ে নেবে। অ্যাগামেমনন বলছে যে আমি হচ্ছি সুপ্রিম কমান্ডার, আমার ওয়ার্ড প্রাইস থাকবে না, এটা তো আমার জন্য অপমানজনক, এক্ষুনি আমার ওয়ার্ড প্রাইস চাই। তোমরা যদি আমাকে দিতে পারো উপযুক্ত ওয়ার্ড প্রাইস, তাহলে আমি কিছু বলবো না, যদি তোমরা দিতে ব্যর্থ হও তাহলে আমি যাব গিয়ে যার ওয়ার্ড প্রাইস আমার পছন্দ হবে, যেটা আমার নিতে ইচ্ছা করবে সেটা আমি নিয়ে নেব। তখন অ্যাগামেমনন অ্যাকিলিসকে থ্রেট দিচ্ছে যে তুমি এত কথা বলছো, তোমার ওয়ার্ড প্রাইসটাকে আমি ছিনিয়ে নেব, দেখি তুমি কি করো। তারপর অ্যাকিলিসের সাথে অ্যাগামেমননের তুমুল ঝগড়া। অ্যাগামেমনন অ্যাকিলিসকে বলছে যে তুমি গর্ব করো যে তুমি মহান যোদ্ধা, বাট এখানে তোমার কোনো ক্রেডিট না, ইউ ডোন্ট হ্যাভ এনি ক্রেডিট, ইউ ডোন্ট হ্যাভ এনি ক্রেডিট, ইউ আর ম্যানুফ্যাকচার্ড বাই দ্য গডস, তোমাকে এইভাবে তৈরি করা হয়েছে। অ্যাকিলিস তুমি এই বলে গর্ব করো না যে তুমি মহান যোদ্ধা, তোমাকে এইভাবে তৈরি করা হয়েছে, ইওর মাদার ক্রিয়েটেড ইউ লাইক দিস। এই কথা শোনার পর অ্যাকিলিস চরমভাবে অপমানিত হল। The insulted Achilles threatens to walk out. এখান থেকে আমি রিকোয়েস্ট করব নীলিমা, সাইদা সুলতানা নীলিমা, আপনি একটু পড়বেন এখান থেকে। নীলিমা শুনতে পাচ্ছেন?
রাবিনা ইসলাম দেখতে পাচ্ছেন? রাবিনা, Yes, sir. আপনি একটু এখান থেকে পড়বেন। The goddess Athene prevents Achilles killing Agamemnon and promises him massive reward for the insult. When the much respected Nestor failed to reconcile the two, Achilles stalks out of the fighting, taking his companion Patroclus and their troops. সরি স্যার, আমার ইলেকট্রিসিটি গন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ রাবিনা। এখানে কি ঘটছে? লাইন নাম্বার 121 থেকে লাইন নাম্বার 307 কি হচ্ছে? অ্যাকিলিস এন্ড অ্যাগামেমনন তারা তুমুল ঝগড়া করছে। ঝগড়ায় দেখা যাচ্ছে অ্যাগামেমনন অ্যাকিলিসকে চরমভাবে অপমান করছে। অপমানের ফলাফল কি? অ্যাকিলিস রেগে গেল, এমন রেগে গেল যে প্রায় অ্যাগামেমননকে মেরে ফেলছে এরকম। অ্যাকিলিস অলমোস্ট মার্ডার্স অ্যাগামেমনন। তখন গডেস অ্যাথেইনি কোনোভাবে অ্যাগামেমননকে অ্যাকিলিসের হাত থেকে বাঁচায়। দ্য গডেস অ্যাথেইনি প্রিভেন্টস অ্যাকিলিস কিলিং অ্যাগামেমনন। তখনই কিন্তু ঘটনা শেষ হয়ে যায়। অ্যাকিলিস এতটাই রেগে গেছে যে সে তার রাগকে কন্ট্রোল করতে পারছে না, প্রায় তক্ষুনি অ্যাগামেমননকে মেরে ফেলে। কোনোভাবে গডেস অ্যাথেনি এসে অ্যাকিলিসকে থামালো, না হলে তখনই অ্যাগামেমনন অ্যাকিলিসের হাতে প্রায় নিহত হয়। গডেস অ্যাথেনি তখন অ্যাকিলিসকে কানে কানে ওকে প্রমিস করছে। অ্যাথেনি প্রমিসেস হিম ম্যাসিভ রিওয়ার্ডস ফর দ্য ইনসাল্ট। অ্যাথেনি তখন অ্যাকিলিসকে বলছে, তুমি মাথা ঠান্ডা করো, তোমার এই অপমানের বদলে তুমি অনেক ক্ষতিপূরণ পাবে, তুমি অনেক কিছু পাবে, ম্যাসিভ রিওয়ার্ডস, অনেক কিছু পাবে, এখন একটু মাথা ঠান্ডা করো। তাহলে অ্যাকিলিস এবং অ্যাগামেমননের ঝগড়া এমন পর্যায়ে চলে গেছে প্রায় অ্যাগামেমনন অ্যাকিলিসের হাতে প্রাণ হারায়, এমন অবস্থা, ভয়ঙ্কর ঝগড়া। অ্যাকিলিস প্রায় অ্যাগামেমননকে মেরে ফেলে। তখন গডেস অ্যাথেনি এসে, গডেস অ্যাথেনি একজন পাওয়ারফুল গডেস, অ্যাথেনি সম্পর্কে আপনারা পড়বেন। গডেস অ্যাথেনি এসে অ্যাকিলিস এবং অ্যাকিলিসকে থামালো। অ্যাথেনি তখন যদি অ্যাকিলিসকে না থামায়, তখনই অ্যাগামেমনন প্রাণ হারায়। এবং অ্যাথেনি এসে কানে কানে অ্যাকিলিসের কাছে বলল যে তুমি যদি এখন মাথা ঠান্ডা রাখতে পারো, তাহলে তোমার এই অপমানের উপযুক্ত পুরস্কার তুমি পাবে। When the much respected Nestor fails to reconcile the two, Achilles stalks out of the fighting. যখন সবাই দেখছে যে অ্যাকিলিস আর অ্যাগামেমনন এদের ঝগড়া খুবই ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে, তখন গ্রিক আর্মির সবচেয়ে বয়স্ক, সবচেয়ে বৃদ্ধ যে সেনাপতি নেস্টর, সে এসে অ্যাগামেমনন এবং অ্যাকিলিসের মধ্যে ঝগড়াটা মিটমাট করার চেষ্টা করে। রেসপেক্টেড নেস্টর চেষ্টা করে যাতে ঝগড়াটা সেখানেই থেমে যায়, কিন্তু নেস্টর ব্যর্থ হয়। নেস্টর অ্যাকিলিসকেও শান্ত করতে ব্যর্থ হয়, অ্যাগামেমননকেও মানাতে ব্যর্থ হয়। ফলাফল অ্যাকিলিস বের হয়ে যায়। অ্যাকিলিস বের হতে হতে জানায় যে সে আর যুদ্ধ করবে না, অনেক হয়েছে। এরকম অপমান যদি কপালে থাকে তাহলে অ্যাকিলিস অ্যাগামেমননের হয়ে আর যুদ্ধ করবে না। অ্যাকিলিস শুধু একা বেরিয়ে যায় তাই না, অ্যাকিলিসের যে গ্রুপ আছে সেই পুরো গ্রুপ নিয়ে সে বের হয়ে যায়। অ্যাকিলিসও যুদ্ধ করবে না, অ্যাকিলিসের যে দল, এলিট সোলজার্স, তারাও যুদ্ধ করবে না। অ্যাকিলিস পেট্রোক্লাসকে নিয়ে বেরিয়ে যায়, and their troops myrmidons with him, এবং মার্মিডানস এরা হচ্ছে গ্রিক আর্মির সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধাদের মধ্যে এক গ্রুপ। মার্মিডানস এদেরকে নিয়ে অ্যাকিলিস বের হয়ে চলে আসে। তাহলে আমরা এই স্লাইডে কি দেখতে পাচ্ছি? এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি একটা ঝগড়া, তুমুল এক ঝগড়া, ভয়ঙ্কর এক ঝগড়া। কার সাথে কার ঝগড়া হচ্ছে? অ্যাগামেমননের সাথে অ্যাকিলিসের ঝগড়া হচ্ছে। কেন ঝগড়া হচ্ছে? ওয়ার প্রাইজ নিয়ে ঝগড়া হচ্ছে।
কি নিয়ে ঝগড়া হচ্ছে? দাসী দাসী নিয়ে কামড়াকামড়ি হচ্ছে। তাহলে এরকম এত বড় যোদ্ধা, তারা যদি এরকম ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করে, এত ছোট ছোট বিষয় নিয়ে তাদের মধ্যে যদি ক্ল্যাশ হয়, তাহলে তাদের প্রতি আমাদের ইমপ্রেশনটা কি দাঁড়ায়? আপনাদের কি মনে হয়? আপনাদের সাথে একটা ওপেন আইডিয়া শেয়ারিং এক্সপেক্ট করছি। অ্যাকিলিস এবং অ্যাগামেমনন এরা দুজনই হচ্ছে গ্রিক সৈন্যবাহিনীর খুব বড় বড় দুইজন। অ্যাগামেমনন তো সর্বাধিনায়ক, লিডার, গ্রিকদের নেতা, আখ্যাইয়ানদের নেতা। আর অ্যাকিলিসকে আমরা জেনেছি যে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। এখন তারা যদি এরকম ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করে, ঝগড়াঝাটি করে, তাহলে তাদের নিয়ে আমাদের ইমপ্রেশনটা কি হয়? আপনাদের কি ব্যক্তিগত ধারণা? Negative. It's not supposed to be happen. মানে এরা এত বড় মানুষ, তারা যদি এইসব ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করে, তাহলে তাদেরকে কি আমরা হিরো বলতে পারি? No, not in success level. গ্রেট অ্যাগামেমনন, গ্রেট অ্যাকিলিস, তারা এত মহান, কিন্তু তারা এই সামান্য ওয়ার প্রাইজ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। তারা তাদের আবেগকে কন্ট্রোল করতে পারছে না, তারা তাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারছে না, তারা তাদের ইমোশনকে কন্ট্রোল করতে ব্যর্থ। তাহলে এখান থেকে আমরা কি ছবি পাচ্ছি? এখান থেকে আমরা কি বেসিক হিউম্যান ইমোশন পাচ্ছি? এখান থেকে আমরা কি লাইফের, আমাদের জীবনের কি ছবি পাচ্ছি? সেলফিশনেস, একটু আগে আমরা বললাম সেলফিশনেস। এরা দুজনেই অ্যারোগেন্ট, এরা দুজনেই সেলফিশ। এদের মধ্যে, এদেরকে যদিও আমরা মহান বলছি, গ্রেট অ্যাগামেমনন, গ্রেট অ্যাকিলিস, বাট দে আর ফাইটিং ওভার ট্রিভিয়াল থিংস। তারা ছোট্ট বিষয়গুলো, ছোটখাটো জিনিস নিয়ে তারা ঝগড়াঝাটি করছে, মারামারি করছে, কামড়াকামড়ি করছে। Egoistical, actually. আবার বলেন। Maybe both were egoistical. ওকে, এরপর কি হচ্ছে? লাইন নাম্বার 308 থেকে 348, the mission to return Chryses sets off. যেহেতু ডিসিশন হয়ে গেল অ্যাগামেমনন ওই পৃষ্ঠের মেয়েকে ছেড়ে দেবে, কারণ ছেড়ে না দিলে তো উপায় নেই, পুরো সৈন্যবাহিনী নিশ্চিহ্ন হয়ে যাবে মহামারীতে। এবং সেই কথা মতো অ্যাগামেমননস হেরাল্ড সিজ অ্যাকিলিসেস গার্ল ব্রিসেইস। অ্যাগামেমননের যেই কথা সেই কাজ। অ্যাগামেমনন বলেছিল অ্যাকিলিসের ওয়ার প্রাইজ নিয়ে নিবে, সে নিয়ে নিচ্ছে। অ্যাগামেমননস হেরাল্ডস, অ্যাগামেমননের সৈন্যবাহিনী এসে অ্যাকিলিসের ওয়ার প্রাইজ ব্রিসেইসকে কেড়ে নিল। যেটা আমরা গত ক্লাসে বলেছিলাম যে অ্যাকিলিসের যে মেডেল অফ অনার, ওয়ার প্রাইজ ব্রিসেইস, তাকে অ্যাগামেমনন কেড়ে নিচ্ছে। কেন কেড়ে নিচ্ছে? কারণ অ্যাগামেমনন বাধ্য হয়েছে তার ওয়ার প্রাইজকে ছেড়ে দিতে। এখন অ্যাকিলিস, মহান যোদ্ধা, মহান অ্যাকিলিস, সে তো মনের দুঃখে সমুদ্রের পাড়ে গিয়ে কান্নাকাটি করছে। অ্যাকিলিস appeals for help to his divine mother Thetis. অ্যাকিলিস তখন সমুদ্রের পাড়ে গিয়ে কাঁদছে। অ্যাকিলিসের কান্নার শব্দ শুনে থেটিস অ্যাকিলিসের কাছে এসে হাজির হলো। তখন অ্যাকিলিস তার মায়ের কাছে কান্না করছে আর বলছে, কি বলছে? অ্যাকিলিস তার মায়ের কাছে কাঁদতে কাঁদতে কি বলছে? অ্যাকিলিস appeals for help to his divine mother Thetis. এটা আমরা গত ক্লাসে জেনেছি যে অ্যাকিলিস এখন তার মাকে বলছে যে যাও জিউসের কাছে গিয়ে বলো, যতদিন না এই গ্রিকরা আমাকে যথেষ্ট সম্মান দিয়ে আবার তাদের আর্মিতে ফিরিয়ে না নেবে, ততদিন পর্যন্ত তারা শুধু হারতেই থাকবে। They will lose again and again. They will experience
সাফারিংস অ্যান্ড লসেস, তারা প্রচুর ক্ষয়ক্ষতির শিকার হবে। অ্যাকিলিস তার মাকে বলছে, যাও জিউসকে গিয়ে রাজি করাও, কনভিন্স জিউস, আমাকে ওরা যে অপমান করেছে তার প্রতিশোধ যেন জিউস আমার হয়ে নিয়ে নেয়। এরপর কি হচ্ছে, লাইন নম্বর 430 to 92, Chryses is handed over and the plague ends. ক্রাইসেসকে তার বাবার কাছে ফেরত দিয়ে দেওয়া হয়, বাবা আর মেয়ের মিলন হয়। ক্রাইসেস ইজ হ্যান্ডেড ওভার, প্রিস্ট ক্রাইস্ট খুশি, প্রিস্ট ক্রাইস্ট খুশি মানে হচ্ছে অ্যাপোলো খুশি। অ্যাপোলো খুশি হওয়ার পর কি হলো, দ্য প্লেগ মহামারী শেষ হলো, দ্য প্লেগ এন্ড। 11তম দিনে গিয়ে প্লেগ সমাপ্তি হলো, মহামারী শেষ হলো। এই 11 দিনে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এরপর আমি রিকোয়েস্ট করব নাদিয়া হোসেন, would you please read this slide? Yes, sir. Thetis supplicates a reluctant Zeus and persuades him to make the Greeks start losing. That will force them to take Achilles back with due compensation and the return of Zeus. তারপর Zeus quarrels with his wife Hera, who supports the Greeks. হেফাইস্টাস, কি হবে? হেফাইস্টাস Hephaestus restores the peace and the gods turn to feasting and song like balls. ওকে, থ্যাংক ইউ। কি হচ্ছে এখানে অলরেডি আমরা এই সম্পর্কে জানি। লাইন নম্বর 493 to 530, এখানে থেটিস, অ্যাকিলিসের মা থেটিস, সাপ্লিকেটস আ রিলাক্টেন্ট জিউস, থেটিস গিয়ে জিউসের কাছে কাকুতি মিনতি করছে, and persuades him to make the Greeks start losing, এবং জিউসকে সে রাজি করালো, পারসুয়েট করলো, কনভিন্স করলো। কি ব্যাপারে কনভিন্স করলো, কি ব্যাপারে কনভিন্স করলো? টু মেক দ্য গ্রিকস স্টার্ট লুজিং, টু মেক দ্য গ্রিকস স্টার্ট লুজিং। ওই মুহূর্ত থেকে যত যুদ্ধ হবে সেই যুদ্ধে গ্রিকরা শুধু হারবে এবং ক্ষয়ক্ষতির শিকার হবে, গ্রিকরা হারতে থাকবে। That will force them to take Achilles back, এবং তারা বাধ্য হবে, গ্রিকরা বাধ্য হবে, অ্যাগামেমনন বাধ্য হবে অ্যাকিলিসকে ফিরিয়ে নিতে। With due compensation, যথাযথ ক্ষতিপূরণ দিয়ে, তার অপমানের, তার তো বেশ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে না। With due compensation and the return of Briseis, এবং ব্রিসেইসকে ফেরত দেবে। অ্যাকিলিসকে কিভাবে ফেরত নেবে? নরমালি ফেরত নিলে হবে না, উইথ ডিউ কম্পেনসেশন, ক্ষতিপূরণ দিতে হবে এবং ব্রিসেইসকে ফেরত দিতে হবে। অ্যাগামেমনন যতদিন না পর্যন্ত যথাযথ ক্ষতিপূরণ এবং ব্রিসেইসকে ফেরত দেওয়ার মাধ্যমে অ্যাকিলিসকে ডাকছে, ততদিন পর্যন্ত অ্যাকিলিস ফিরবে না, অ্যাকিলিস যুদ্ধে ফিরবে না। আর অ্যাকিলিস যতদিন পর্যন্ত না ফিরবে ততদিন পর্যন্ত গ্রিকরা শুধু হারবে, গ্রিকরা হারতে থাকবে। এটা কার অনুরোধ ছিল? এটা অনুরোধ ছিল থেটিসের। থেটিস জিউসকে রাজি করালো। এখন আমরা যদি একটু সাবধানে লক্ষ্য করি যে এখানে থেটিস হচ্ছে একজন মা আর অ্যাকিলিস তার ছেলে। মা ছেলের জন্য কি করছে আমরা একটু দেখি। ছেলের অপমানের প্রতিশোধ নেয়ার জন্য মা হাজার হাজার সৈন্যের জীবনকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। ভালো করে দেখেন, অ্যাকিলিসের অপমানের প্রতিশোধ নেয়ার জন্য হাজার হাজার গ্রিক সৈন্যের
জীবন কিন্তু হুমকির মুখে। এখন আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, কাজটা কি ঠিক হলো? থেটিস যে কাজটা করছে, কাজটা কি ঠিক হলো? ভুল হয়েছে। তার ছেলের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য এত মানুষ তাদের জীবন হুমকির মুখে পড়ে গেল। শুধু তাই না, প্রচুর শত শত গ্রিক সৈন্য তারা জীবন হারাবে। কেন জীবন হারাবে? অ্যাকিলিসের জন্য। অ্যাকিলিসের জন্য শত শত সৈন্য তাদের জীবন হারাবে, শত শত মায়ের কোল খালি হবে, শত শত মেয়ে তার স্বামীকে হারাবে, শত শত বিধবা হবে, শুধুমাত্র অ্যাকিলিসের সেলফিশনেস, ন্যারো মাইন্ডেড অ্যাটিটিউডের কারণে। এবং এর জন্য তাকে হেল্প করছে থেটিস। থেটিস নিজে মা হয়ে আরো শত শত মায়ের কোল খালি করে দিচ্ছে। এখানে কাজটা কেন হচ্ছে? এটা কেন হচ্ছে? আমরা মূল টেক্সটে যাচ্ছি। আমাদের লাইন নাম্বারটা থাকলে খুঁজতে সুবিধা হবে। এটা আমরা পাবো লাইন নাম্বার 493। 493। আমরা এইখানে দেখতে পাচ্ছি, হাইলাইট করেছি, দেখতে পাচ্ছেন? Yes, sir. রিয়াদ, আপনি কি এখান থেকে একটু পড়বেন? জিউস ফাদার জিউস, এখান থেকে। Yes, sir. Zeus, Father Zeus, if I ever served you well among the deathless gods with a word or action, bring this prayer to pass. Honor my son Achilles, doomed to shortest life of any man on earth. And now the Lord of men, Agamemnon, has disgraced him, seized and keeps his prize, tears away himself, but you exalt him, Olympian Zeus. Your urgings rule the world. Come, grant the Trojans victory after victory, till the Achaean armies pay my dear son back, building higher than the honor he deserves. থ্যাংক ইউ। যে কথাটা বললাম এখানে আমরা তাই পাচ্ছি যে থেটিস জিউসকে কি বলছে। থেটিস জিউসকে বলছে, জিউস, ফাদার জিউস, if I ever served you well among the deathless gods with a word or action, আমার কোনো কথায়
কোনো কাজে কর্মে বা কোনো উপাসনায় তুমি যদি কখনো কোনোদিন সুখী হও, ব্রিং দিস প্রেয়ার টু পাস, তাহলে আমার এই অনুরোধটা রাখো, আমার এই প্রার্থনা রাখো। অনার মাই সান অ্যাকিলিস, আমার ছেলে অ্যাকিলিস তাকে সম্মান দাও। Doomed to the shortest life of any man on earth, অ্যাকিলিস তার আয়ু খুব কম। অ্যাকিলিস যখন এই যুদ্ধে আসে তখন থেকেই তার আয়ু, তার লাইফ লাইন শর্ট হয়ে গিয়েছে। এটা আমরা পরে জানতে পারবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন ডেসপারেট মাদার তার ডাইং সান, যে ছেলে বেশি দিন বাঁচবে না, অলরেডি সেটা ঠিক হয়ে গেছে যে অ্যাকিলিস বেশি দিন বাঁচবে না। ডেসপারেট মাদার এসে জিউসকে বলছে যে আমার ছেলে তো বেশি দিন বাঁচবে না, আমার ছেলের অপমানের প্রতিশোধ যেন সে পায়, আমার ছেলের অপমানের শোধ যেন সে পায়। Honor my son Achilles, doomed to the shortest life of any man on earth. And now the Lord of Man Agamemnon has disgraced him. আমার ছেলেটাকে অ্যাগামেমনন অপমান করেছে। থেটিস জিউসকে বলছে যে Agamemnon has disgraced him. Agamemnon has insulted my son Achilles. Seizes and keeps his prize. Agamemnon অ্যাকিলিসের মেডেল অফ অনার, তার ওয়ার প্রাইজ, যুদ্ধ থেকে যে পুরস্কার, সেই পুরস্কার কেড়ে নিয়েছে। টিয়ার্স আর অ্যাওয়ে হিমসেলফ, ব্রিসেইসের কথা বলছে যে ব্রিসেইসকে আমার ছেলের কাছ থেকে কেড়ে নিয়েছে। বাট ইউ এক্সল্ট হিম, আমার ছেলেকে অ্যাগামেমনন অপমান করেছে, কিন্তু তুমি জিউস, তুমি আমার ছেলেকে সম্মান দাও, সম্মান ফিরিয়ে দাও। অলিম্পিয়ান জিউস, ইয়োর আর্জিংস রুল দ্য ওয়ার্ল্ড। থেটিস জিউসকে বলছে যে তোমার কথাই পৃথিবীর সবকিছু চলে। কাম, গ্র্যান্ড দ্য ট্রোজানস ভিক্টরি আফটার ভিক্টরি। গ্র্যান্ড দ্য ট্রোজানস, ট্রোজানদেরকে একটার পর একটা জয় প্রদান করো। গ্র্যান্ড দ্য ট্রোজানস ভিক্টরি আফটার ভিক্টরি টিল Dachaeans army pay my dear son back, building higher the honor he deserves. আমার ছেলে যতদিন না পর্যন্ত গ্রিক আর্মিতে যোগ দেবে ততদিন পর্যন্ত ট্রোজানরা জিততে থাকবে। ট্রোজানরা জিতবে মানে অ্যাকাইয়ানরা হারতে থাকবে। এখানে আমরা থেটিসকে একজন ডেসপারেট মাদার হিসেবে পাচ্ছি। তাহলে আমরা এই বইয়ে, এই চ্যাপ্টারে একজন ডেসপারেট ফাদার পেয়েছি, ক্রাইসিস, অ্যাপোলোর প্রিস্ট ক্রাইসিস, আরেকজন ডেসপারেট মাদার পেয়েছি, অ্যাকিলিসেস মাদার থেটিস। একজন ডেসপারেট ফাদার পেয়েছি, একজন ডেসপারেট মাদার পেয়েছি। ডেসপারেট মাদার মানে এখানে মাদার সান রিলেশনশিপ চলে আসে। এখানেও কিন্তু আমরা যদি খুঁজি তাহলে বেসিক হিউম্যান ইমোশনস খুঁজে পাবো। কি কি বেসিক হিউম্যান ইমোশনস এখানে আমরা পাই? জাস্ট লাইক ক্রাইসিস, এখানে থেটিস, তার মধ্যেও কিন্তু স্যাডনেস, তার মধ্যেও কিন্তু অ্যাংজাইটি। তার ছেলেকে অপমান করা হয়েছে, তার ছেলে বেশি দিন বাঁচবে না, এমনিতেই তার ছেলে আর বেশি দিন বাঁচবে না। যুদ্ধ শেষ হওয়ার আগেই অ্যাকিলিসের মৃত্যু হবে। সেই যে ছেলে, তার আয়ু খুব কম, সেই ছেলে যেন মৃত্যুর আগে যথেষ্ট সম্মান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, সেটাই চাচ্ছে একজন ডেসপারেট মাদার। এখানে আমরা যখনই এটা ফিল করতে পারবো যে একজন মা সে কতটুকু ডেসপারেট হলে তার ছেলের সম্মানের বিনিময়ে সে শত শত সৈন্যের জীবনকে হুমকির মুখে ফেলে দিত। একজন মা সে কতখানি ডেসপারেট হলে শত শত মায়ের কোল খালি করে দেওয়ার জন্য সে প্রস্তুত হতে পারে। তার ছেলের অপমানের প্রতিশোধ নেয়ার জন্য শত শত মায়ের কোল খালি হবে। এখন আমাদের এখানে ডিবেট হতেই পারে যে থেটিস যে কাজটা করছে, থেটিসের এই সিদ্ধান্ত, এটা কি সঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে? ইজ ইট রাইট ডিসিশন অর রং? সে কি ভুল করছে? তার ছেলের সম্মান ফিরিয়ে আনার জন্য শত শত মায়ের কোল খালি, এটা কি সঠিক সিদ্ধান্ত না ভুল সিদ্ধান্ত? ডেফিনেটলি ভুল করছে।
ডেফিনেটলি এই জায়গায় এটা খুবই সেলফিশ একটা ডিসিশন সে নিচ্ছে, এবং এটার জন্য কিন্তু প্রচুর মানুষ, প্রচুর সৈন্য জীবন হারায়। এখন এই জায়গায় শুধুমাত্র আমরা যদি থেটিসকে দোষারোপ করি তাহলে কিন্তু সেটা আনফেয়ার হবে, কারণ এখানে কিন্তু অ্যাকিলিসও কম দোষী না। অ্যাকিলিস সে যদি যথেষ্ট সেন্সিবল হতো, সে যদি যথেষ্ট ধৈর্যশীল হতো, তাহলে কিন্তু সে এরকম একটা সেলফিশ, অ্যারোগেন্ট, ন্যারো মাইন্ডেড ডিসিশন সে কিন্তু নিতে পারত না। এখন আমরা যেটা করব যে এখন পর্যন্ত যা যা কিছু আমরা জানলাম সেই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কি কি ঘটছে এখানে। তার আগে আমরা লাস্ট যে পয়েন্টটা পড়লাম, এখানে লাইন নাম্বার 531 to 611 আমরা এখানে দেখলাম যে জিউস quarrels with his wife হেরা। জিউসের সাথে তার ওয়াইফ হেরার ঝগড়া হচ্ছে, হাজবেন্ড আর ওয়াইফের ঝগড়া হচ্ছে, কিন্তু এখানে পার্থক্য হচ্ছে হাজবেন্ড জিউস সে হচ্ছে কিং অফ দ্য গডস, হেরা হচ্ছে কুইন অফ দ্য গডেসেস, heavenly king of the gods and queen. It doesn't matter if they are gods or goddesses, but still they are husband and wife, এবং তারা ঝগড়া করছে, জিউসের সাথে হেরার ঝগড়া হচ্ছে। তাহলে এখানে যে হাজব্যান্ড আর ওয়াইফের যে ঝগড়া, এটা কিন্তু এখানে আমরা কিন্তু একটা কম্প্রিহেন্সিভ হিউম্যান লাইফ, মানুষের জীবনের একটা ছবি কিন্তু খুঁজে পাচ্ছি। সংসারে হাজব্যান্ড এন্ড ওয়াইফের ঝগড়া হয়, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে গডস এন্ড গডেসেস তাদের মধ্যেও ঝগড়া হচ্ছে, জিউস হেরা তাদের মধ্যেও ঝগড়া হচ্ছে। জিউস সে অলরেডি প্রমিস করে ফেলেছে থেটিসকে যে ট্রোজানরা জিতবে যতদিন না পর্যন্ত অ্যাকিলিস ফিরবে। হেরা কিন্তু সে গ্রিকদের সাপোর্টার। যখনই হেরা জানতে পারলো যে জিউস এই কথা দিয়েছে, তখন হেরা খেপে যায়, ভীষণ বিরক্ত হয়, ভীষণভাবে রেগে যায়। হেরা সাথে জিউসের ঝগড়া লাগে। তখন হেফাইস্টাস তাদের এক ছেলে, ব্ল্যাকস্মিথ গড হেফাইস্টাস, সে চেষ্টা করে যে জিউস আর হেরার ঝগড়াটা মিটমাট করে হয়। একটা সময় গিয়ে হেফাইস্টাস জিউস এবং হেরাকে শান্ত করে। এখন আমাদের সোসাইটিতেও দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যখন ঝগড়া লাগে, যদি সেটা একটা লিমিট ক্রস করে যায়, তখন কিন্তু থার্ড পার্টি ইন্টারভেনশন প্রয়োজন হয়। হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হচ্ছে, ঝগড়াটা মিটমাট হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হচ্ছে, ঝগড়া মিটমাট হচ্ছে। এই যে ঘটনাটা ঘটলো, এখানেও কিন্তু আমরা যদি সাবধানে খুঁজি, এখানেও আমরা বেসিক হিউম্যান ইমোশনস খুঁজে পাবো, হিউম্যান রিলেশনশিপের একটা ছবি এখানে খুঁজে পাবো, আর মানুষের জীবনের একটা কম্প্রিহেন্সিভ পিকচার, সার্বিক একটা প্রতিচ্ছবি কিন্তু আমরা এখানে পাচ্ছি। যদিও এখানে গডস এন্ড গডেসেস, হাজব্যান্ড ওয়াইফ তাদের মধ্যে ঝগড়া হচ্ছে, কিন্তু বাট স্টিল তাদের মধ্যে কিন্তু আমরা কিছু মানবীয় ভাইস, ত্রুটি, উইকনেস অফ হিউম্যান ক্যারেক্টার্স আমরা কিন্তু সেটা খুঁজে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে দ্য গডস টার্ন টু ফিস্টিং অ্যান্ড সং। নিচে গ্রিক আর ট্রোজানদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে, তারা মৃত্যুবরণ করছে, আর উপরে গডস এন্ড গডেসেস তারা আনন্দ উৎসব করছে, ফিস্টিং অ্যান্ড সং। নিচেই শত শত মানুষ, তারা তাদের জীবন হুমকির মুখে, তাদের জীবনের কোনো নিশ্চয়তা নাই, তারা চরম দুর্দশায় দিন যাপন করছে, আর তাদের ওপরে গডস অ্যান্ড গডেস দে আর টার্নিং টু ফিস্টিং অ্যান্ড সং। তারা ভোজ করছে, ফিস্ট করছে, এবং তারা আনন্দ উল্লাস করছে। এখানেও আমরা একটা জীবনের ছবি খুঁজে পাচ্ছি, যে সমাজে একটা শ্রেণী যখন
চরম কষ্টের মধ্য দিয়ে দিন যাপন করছে, তাদের পাশাপাশি আরেকটা শ্রেণী তারা আনন্দ উল্লাস করছে, এবং এদের মধ্যে আমরা কোনো কানেকশন পাচ্ছি না। যারা হতভাগা দরিদ্র শ্রেণী, তাদের কান্নার শব্দ ওই উপরের শ্রেণী আপার ক্লাস তাদের কান পর্যন্ত পৌঁছায় না। তাহলে এখানে আমরা গডস এন্ড গডেসদেরকে পাচ্ছি, দে আর অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টিং দ্য সুপার এলিট ক্লাস অফ দ্য সোসাইটি। এইভাবে আমরা যদি একটু চিন্তা করি তাহলে কিন্তু এই বিষয়গুলো আমরা খুঁজে পাবো। তাহলে লেটস আস্ক আওয়ারসেলফ, আমরা আসলে তাহলে একটু রিলেট করি, ক্যান উই রিলেট আওয়ারসেলফ টু দ্য ন্যারেটিভ? আমরা কি গল্পটা যদি পড়ি তাহলে আমরা কি আমাদের সাথে এটাকে অ্যাটাচ করতে পারবো? আমরা কি ফিল করতে পারবো? ডাজ ইট টাচ আওয়ার হার্ট? আমাদের হৃদয় কি স্পর্শ করতে পারবে? আমরা এখানে কি কি গুরুত্বপূর্ণ অংশ, আজকের লেকচারের গুরুত্বপূর্ণ অংশগুলো আমি আজকে আবার রিপিট করছি। প্রথমেই যে বিষয়টা আপনারা খুব মন দিয়ে পড়তে হবে সেটা হচ্ছে বাবা ক্রাইসিস এবং মেয়ে ক্রাইসিস। এই ক্রাইসিস এবং তার মেয়ে, ফাদার ডটার রিলেশনশিপটা একটু পড়তে হবে, যে বাবা মেয়ের জন্য কি করছে, মেয়েকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য ডেসপারেট ফাদার সে কি না করছে। তারপর আমরা দেখতে পাচ্ছি বাবাকে অপমান করছে অ্যাগামেমনন প্রিস্ট, অ্যাপোলোর প্রিস্টকে অপমান করছে। তার প্রতিফল কি? অ্যাপোলো মহামারী ছড়িয়ে দিচ্ছে গ্রিক সৈন্যবাহিনী। অ্যাপোলো সেন্ডস আ প্লেগ অন দ্য গ্রিকস। তারপর এই গ্রিকটাকে এই মহামারীকে দূর করার জন্য তারা সিদ্ধান্ত নেয় যে অ্যাগামেমনন ক্রাইসিসকে তার বাবার কাছে ফিরিয়ে দেবে। বাট অ্যাগামেমনন ইমিডিয়েট কম্পেনসেশন চেয়ে বসে। অ্যাগামেমনন বলে যে আমাকে এক্ষুনি ক্ষতিপূরণ দিতে হবে। এই নিয়ে অ্যাকিলিস আর অ্যাগামেমননের মধ্যে যুক্তি হয়, ঝগড়া হয়, তুমুল ঝগড়া হয়। ঝগড়ায় অ্যাকিলিস রাগ করে বেরিয়ে যায়, সে আর যুদ্ধ করবে না। অ্যাগামেমনন অ্যাকিলিসের ওয়ার প্রাইজকে ছিনিয়ে নিয়ে নেয়। অ্যাগামেমনন যখন অ্যাকিলিসের ওয়ার প্রাইজকে ছিনিয়ে নিল, তখন মনের দুঃখে অ্যাকিলিস তার মায়ের কাছে গিয়ে বিচার দিল যে অ্যাগামেমনন আমার ওয়ার প্রাইজ, আমার মেডেল অফ অনার, আমার গ্লোরি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এখন এর অপমানের প্রতিশোধ স্বরূপ গ্রিকরা যেন হারতে থাকে, তারই কথা মতো থেটিস জিউসের কাছে যায় এবং অনুরোধ করে যে যতদিন না পর্যন্ত অ্যাকিলিস ফিরছে ততদিন পর্যন্ত গ্রিকরা যেন হারতে থাকে। আমরা এখানে ডেসপারেট মাদার একজনকে পাচ্ছি, এখানেও আমরা মাদার সান রিলেশনশিপ পাচ্ছি, মা আর ছেলের সম্পর্ক। ডেসপারেট মাদার থেটিস, একজন ডেসপারেট মা তার ছেলের সম্মান রক্ষার জন্য কি না করছে। তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটা অংশ, যে জিউস আর হেরার মধ্যে ঝগড়া হচ্ছে। জিউস quarrels with his wife Hera. Even জিউস আর হেরার মধ্যে ঝগড়া। এখন আমি রিকোয়েস্ট করব আপনারা সবাই মোটামুটি আমাদের আজকের লেকচারের যে মূল অংশগুলো জাস্ট লিস্ট করে যদি কেউ বলতে পারে। কেউ কি বলতে পারবেন আজকের লেকচারে আমাদের মূল মানে বিষয়বস্তু কি কি ছিল, কাহিনীর কোন কোন অংশগুলো নিয়ে আজকে আমরা কথা বললাম? জাস্ট লিস্ট আকারে বলবেন। স্যার, একটা বেসিক হিউম্যান ইমোশন। হ্যাঁ, আমরা বেসিক হিউম্যান ইমোশন খুঁজে বের করার চেষ্টা করেছি আমরা। তারপর স্যার হিউম্যান রিলেশন। হ্যাঁ, হিউম্যান রিলেশনশিপ, মানুষের সম্পর্ক। আমরা এখানে কি কি সম্পর্ক পেয়েছি? ফাদার ডটার রিলেশনশিপ পেয়েছি, মাদার সান রিলেশনশিপ পেয়েছি, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ পেয়েছি,
অ্যাগামেমনন আর অ্যাকিলিস এদের মধ্যে সম্পর্ক কি ছিল? কেউ বলতে পারবেন? সহযোদ্ধা। শত্রু। এটা তো আসলে শত্রু বললে ভুল হবে তো, কারণ অ্যাগামেমননের আন্ডারে যুদ্ধ করেছে অ্যাকিলিস 9 বছর, 9 ইয়ার্স। সহযোদ্ধা ঠিক আছে। অ্যাগামেমনন হচ্ছে সুপ্রিম কমান্ডার, অ্যাগামেমনন বলতে পারেন রাজা, আর তার আন্ডারে একজন শক্তিশালী যোদ্ধা হচ্ছেন অ্যাকিলিস। এই যে সম্পর্কটা, দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ওয়ারিয়ার অ্যান্ড দ্য কিং, রাজার সাথে যোদ্ধার সম্পর্ক, এটাও কিন্তু একটা সম্পর্ক। এবং তাদের কাছ থেকে আমরা যেরকম আচরণ আশা করেছিলাম তারা কিন্তু সেই আচরণ করেনি। মানে তাদের কাছ থেকে আমরা যেরকম ম্যাচিওর বিহেভিয়ার এক্সপেক্ট করেছিলাম, যে গ্রিক আর্মি, এত বড় গ্রিক আর্মি, মিলিয়ন্স অফ সোলজার্স, তাদের সর্বাধিনায়ক, সে তো অনেক ব্রড মাইন্ডেড, অনেক বড় মনের অধিকারী হওয়ার কথা ছিল না? কিন্তু সেই মানুষটা এরকম আচরণ করছে। আর আর হচ্ছে মাইটিয়েস্ট ওয়ারিয়ার অ্যাকিলিস, এত বিখ্যাত একজন যোদ্ধা, সেও এরকম আচরণ করছে। এরকম ন্যারো মাইন্ডেড আচরণ এরা কেন করছে? ন্যারো মাইন্ডেড, এইরকম ন্যারো মাইন্ডেড বিহেভিয়ার তাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করিনি। সাধারণত এপিক গুলোতে আমরা কি দেখি? ট্র্যাডিশনাল এপিক গুলোতে হিরোদেরকে অনেক মহান হৃদয়ের অধিকারী, অনেক বিশাল হৃদয়ের অধিকারী বলে প্রতিষ্ঠিত করা হয়। কিন্তু আমরা হোমারের ইলিয়াডে শুরুতেই দেখছি যাদেরকে ট্র্যাডিশনালি আমরা হিরো বলি, অ্যাগামেমনন, অ্যাকিলিস। অ্যাগামেমনন, অ্যাকিলিস এরা এক একজন লেজেন্ড, থাউজেন্ডস অফ ইয়ার্স, তাদেরকে বলা হয় শ্রেষ্ঠ যোদ্ধা। তারা পর্যন্ত এরকম ছোটখাটো বিষয় নিয়ে তারা মারামারি করছে, ঝগড়াঝাটি করছে। আবার অনেকে বলতে পারে যে আসলে শুধু এটা তো চিন্তা করলে হবে না, ওয়ার প্রাইজ হচ্ছে গ্লোরির প্রতীক, সম্মানের প্রতীক। তাদেরকে অপমান করা হচ্ছে। অ্যাকিলিস তার অপমান সহ্য করতে না পেরে বেরিয়ে গেল। অ্যাগামেমনন তার অপমান সহ্য করতে না পেরে বলছে যে আই নিড ইমিডিয়েট কম্পেনসেশন, তা না হলে আই এম দ্য সুপ্রিম কমান্ডার। সুপ্রিম কমান্ডারের কাছে ওয়ার প্রাইজ নাই, এটা তো বিশাল এক অপমান। কিন্তু তারা যেভাবে, মানে তাদের আচরণ সত্যি খুবই ডিসঅ্যাপয়েন্টিং, এটা মোটেও আশা করা যায় না। এবং আমরা দেখবো যে যাদের কাছ থেকে বেশিরভাগ সময় আমরা ভালো আচরণ এক্সপেক্ট করি তারা ভালো আচরণ করতে ব্যর্থ হয়। এটাও কিন্তু আমাদের জীবনের একটা ছবি। তাহলে এই বিষয়গুলো ক্লাসের শুরুতে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে এই বিষয়গুলো কিন্তু আমরা স্টাডি করব। আমি এই হ্যান্ডআউটটা, এই স্লাইডটা আমি আপনাদেরকে দিয়ে দেব। আপনারা এই পয়েন্টগুলো অবশ্যই বের করার চেষ্টা করবেন। বেসিক হিউম্যান ইমোশনস, পোর্ট্রায়াল অফ হিউম্যান রিলেশনশিপস, পিকচার অফ ব্রড হিউম্যান লাইফ। আপনারা অন্তত এই স্লাইডে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো ইন ডেপথ স্টাডি করবেন, কি কি হচ্ছে। তারপরে আপনারা ফুল টেক্সটে যাবেন এবং ফিল করার চেষ্টা করবেন যে এখানে কি কি ঘটছে, কি কি ঘটনা ঘটছে, কি কি গল্প আমরা এখানে পাচ্ছি। আজকের যে লেকচারটা, আজকের লেকচারে আমরা কি কি ছোট ছোট গল্প কি কি পেলাম দেখেন তো। ছোট ছোট গল্পগুলো আমরা একটু গুনি। প্রথমেই আমরা পেলাম হচ্ছে হতভাগা বাবা এবং মেয়ের গল্প, Desperate Father Crisis and His Daughter's Tale। এইটা একটা গল্প, তাই না? যে বাবা তার মেয়েকে উদ্ধার করতে এসেছে, তার যাবতীয় সম্পত্তির বিনিময়ে তার মেয়েকে সে উদ্ধার করবে, এটাও একটা গল্প। তারপর আমরা পাচ্ছি একটা ঝগড়ার গল্প, অ্যাকিলিস আর অ্যাগামেমননের মধ্যে ঝগড়া হচ্ছে, সেই ঝগড়ার একটা গল্প পাচ্ছি। তারপর থেটিসকে পাঠাচ্ছে, অ্যাকিলিস তার মাকে পাঠাচ্ছে জিউসের কাছে, সেটা একটা গল্প, যে একজন ডেসপারেট মাদার তার ছেলের জন্য কি করতে পারে, এটাও একটা গল্প। আবার জিউসের সাথে তার ওয়াইফ হেরার একটা ঝগড়া হচ্ছে, এবং সেই ঝগড়ার মিটমাট কিভাবে হচ্ছে, এবং তারপর তারা কিভাবে তাদের জীবন যাপন করে তার একটা ছবি কিন্তু আছে। এই যে কন্ট্রাস্ট, দ্য ডেস্টিটিউট লাইফ
দ্য ট্রোজানস অ্যান্ড দ্য গ্রিকস আর হ্যাভিং, গ্রিকরা ট্রোজানরা তারা কত কষ্ট করছে, আর উপরে গডস অ্যান্ড গডেস তারা কত আনন্দ করতে পারছে। এই যে এই বিষয়গুলো, এরকম ছোট 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 গল্প মিলেই কিন্তু আমাদের এই বিশাল মহাকাব্য। একটা মহাকাব্যে অনেকগুলো ছোট ছোট গল্প থাকে, আমরা এই গল্পগুলোই হচ্ছে আমাদের জীবনের প্রতিচ্ছবি, এই গল্পগুলোই আমরা ফিল করি, এগুলোই কিন্তু if we try we can relate ourselves to the narrative, তখনই কিন্তু আমাদের হৃদয়কে স্পর্শ করে। এখন আপনাদের কাজ হচ্ছে বুক 1 খুব মন দিয়ে পড়া। আপনারা চেষ্টা করবেন টেক্সটটা যতদূর সম্ভব পড়ার জন্য, বইটা যতদূর সম্ভব পড়ার জন্য পিডিএফ দিয়ে দিব, যতদূর পারেন আপনারা পড়ার চেষ্টা করবেন। আর হচ্ছে সামারিটা অবশ্যই পড়বেন। বুক 1 চ্যাপ্টার 1টা যেন খুব মন দিয়ে আপনারা পড়েন, এই রিকোয়েস্টটা আপনাদের কাছে রইল। বুক 1 সামারি, বুক 1 সামারি আপনাদের সুবিধার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। ইউটিউবে যদি আপনি সার্চ দেন হোমার্স ইলিয়াড বুক 1, ওইখানে কিন্তু আপনারা সামারি পেয়ে যাবেন। আর হচ্ছে আমি তো আপনাদের দিয়ে দিচ্ছি লাইন ওয়াইজ সামারি, এখানে আছে হ্যান্ডআউটে পাচ্ছি এই যে স্লাইডে। প্লাস আপনারা যদি চান আমি আপনাদেরকে একটা আপনাদের হেল্পের জন্য টেক্সট নোটের যে গাইডটা আছে এটাও আমি আপনাদের দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য, ওটা থেকেও আপনারা হেল্প নিতে পারেন। দিয়ে দিব, আপনারা কি চাচ্ছেন? Yes, sir. জি স্যার। দিলে ভালো। ঠিক আছে, তাহলে আমি আজকে দিয়ে দিব আপনাদেরকে গাইডটা, ওইটা গাইডটা হ্যান্ডআউটটা সবই দিয়ে দিব। তাহলে আজকে তো ওই মিটিং এর কারণে দেরি হলো, এমনিতে কিন্তু আমাদের ক্লাস 4টা থেকেই শুরু হবে। ঠিক আছে, সোমবার বুধবার 4টা থেকে, হ্যাঁ? আগামী বুধবার ইনশাল্লাহ 4টা থেকেই আমরা বসবো আলোচনায়। আপনারা আজকে আপনাদের হোমওয়ার্ক রইল, সেটা হচ্ছে এই যে বুক 1টা আপনারা মন দিয়ে পড়বেন। আর নেক্সট ক্লাসে আমরা একটু শর্ট রিভিউ করব বুক 1-এ, যদি কোনো কিছু বুঝতে সমস্যা থাকে ওটা আমরা ডিসকাস করব। স্যার এখন যদি আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, হ্যাঁ জিজ্ঞেস করতে পারেন প্লিজ। স্যার আমাদের মানে লেকচারের যে রেকর্ডিংটা এটা একটু আপলোড করলে ভালো হয়। আজকে আমার ক্লাস করতে একটু প্রবলেম হয়েছে, তো আমি মানে মোস্ট অফ দ্য পার্ট বুঝিনি, কারণ আমার বারবার নেট ডিসকানেক্ট হচ্ছিল, দেন ইলেকট্রিসিটি প্রবলেম ছিল, এর জন্য আর কি। ও আচ্ছা, ঠিক আছে, ওই এটা তো গুগল ক্লাসরুমে আছেই, আমি লিংক দিয়ে দিব, তো এই ঘন্টাখানেক পরে, ঘন্টা বা 2 ঘন্টা পরে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আজকে তাহলে স্টাডি করেন বুক 1টা তাহলে মন দিয়ে স্টাডি করেন। নেক্সট ক্লাসে তাহলে দেখা হবে আগামী বুধবার 4টায়। আসসালামু আলাইকুম, sir. ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম, স্যার। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।